ডিয়ার স্টুডেন্ট, আমরা এর আগে অনেকগুলো ক্লাস দিয়েছি, সেগুলো মার্জিনাল কস্টিং এর উপরে। প্রথমে ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া আছে, তারপরে কিছু অঙ্ক দেওয়া আছে। আজকে বিশেষ টাইপের কিছু অঙ্ক করানো হবে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম। তো সেখানে আমাদের যে সমস্যাগুলো অ্যারাইজ হবে সেগুলো কি কি, সেগুলো আজকে আমরা মূলত আলোচনা করব। ব্যাপার হচ্ছে আমাদের যে মার্জিনাল কস্ট ইকুয়েশন ছিল সেটা আমি আরেকবার লিখছি এখানে। মার্জিনাল কস্ট ইকুয়েশনটা কি ছিল? মার্জিনাল কস্ট ইকুয়েশন, এটা আমাদের ছিল সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই ছিল আমাদের মার্জিনাল কস্ট ইকুয়েশন। এখন এখান থেকে আমাদের যে কনসেপ্ট গুলো আমরা পেয়েছিলাম, যেগুলো বেসিক্যালি আমাদের ডিসিশন মেকিং এর জন্য লাগে, সেইগুলো কি কি? এক নাম্বার পিভি রেশিও। এইটার উপর বেস করেই তো আমরা পিভি রেশিও পেয়েছি, সেটা আমরা দেখেছি আগে কিভাবে পিভি রেশিও ক্যালকুলেশন হয়েছে, কিভাবে তার ফর্মুলা সেট হয়েছে, কেন এই ফর্মুলা হয়েছে, সেগুলো প্রত্যেকটা বিষয় আগের ভিডিওতে আলোচনা করা আছে। এখন আমাদের প্রথম কনসেপ্ট যেটা পিভি রেশিও, দু নাম্বার কি ছিল? ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস বা ব্রেক ইভেন পয়েন্ট, এটা সেলস ভ্যালুতে বার করা যায়, এটাকে ইউনিটে বার করা যায়। 3 নাম্বার হচ্ছে মস। এই তিনটে বিষয়। এবার এটা মস এরিয়া, এর সঙ্গে আরেকটা যদি আমি ধরি সেটা হচ্ছে প্রফিট। কেন এই প্রফিটটা আজকে দিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবে। আমাদের মেন তিনটে পোর্শন, একটা হচ্ছে পিভি রেশিও, একটা হচ্ছে ব্রেক ইভেন সেলস, আর একটা হচ্ছে মস। এই তিনটে বেস, মানে এই তিনটের উপর বেস করে আমরা বিভিন্ন ডিসিশন নিই। এগুলো ডিসিশন মেকিং ক্রাইটেরিয়ার জন্য লাগে। তো এখন ব্যাপার হচ্ছে, তো তার সাথে আমি প্রফিটও নিয়েছি। কেন নিলাম? আমি প্রথমে বলেছিলাম যে আমরা আজকে মূলত আলোচনা করব এক্সাম ওরিয়েন্টেড প্রবলেম গুলো। সেগুলো কিরকম হয় না, এখানে এই যে সেলিং প্রাইস, ভ্যারিয়েবল কস্ট, এই দুটো, তারপরে এখানে ফিক্সড কস্ট, এই যে তিনটে আইটেম রয়েছে এখানে, এই তিনটে আইটেমের কোনোটার একটা পরিবর্তন হয়ে যাবে, বা একসাথে দুটো বা তিনটে জিনিস পরিবর্তন হবে। এই পরিবর্তনের কারণে পিভি রেশিওর উপর কি এফেক্ট আসবে, ব্রেক ইভেন সেলস এর উপর কি এফেক্ট আসবে, মসের উপর কি এফেক্ট আসবে, প্রফিটের উপর কি এফেক্ট আসবে, সেইগুলো বেসিক্যালি আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি। বুঝা গেল? এখন ব্যাপার হচ্ছে, ধরো আমি বললাম এক নাম্বার আমি দেখাচ্ছি, ধরো সেলিং প্রাইস চেঞ্জ। সেলিং প্রাইস চেঞ্জ, আমি আগে এটা আলোচনা করি। সেলিং প্রাইস চেঞ্জ হবে, ঠিক আছে? তো সেলিং প্রাইস চেঞ্জ হবে মানে কি হবে? আইদার সেলিং প্রাইস ডিক্রিজ হবে অথবা সেলিং প্রাইস ইনক্রিজ হবে, এই দুটোর যে কোনো একটা ঘটবে। তো সেলিং প্রাইস বাড়লো বা কমলো, এরপরে প্রিভি রেশিওর উপর কি এফেক্ট আসবে, ব্রেক ইভেন পয়েন্টের উপর কি এফেক্ট আসবে, মসের উপর কি এফেক্ট আসবে, প্রফিটের উপর তার কি এফেক্ট আসবে, সেইগুলো তাহলে আমাকে আলোচনা করতে রাখে। আচ্ছা, আমরা জানি যে আমাদের কন্ট্রিবিউশন যদি চেঞ্জ হয়ে যায়, কন্ট্রিবিউশনের পার ইউনিট হোক, টোটাল কন্ট্রিবিউশন হোক, যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? পিভি রেশিও চেঞ্জ হয়ে যাবে। সবার ফার্স্ট কোনটা চেঞ্জ হবে? পিভি রেশিও চেঞ্জ হয়ে যাবে। তার কারণ সেলিং প্রাইস থেকে ভ্যারিয়েবল কস্ট বিয়োগ করলে আমরা পাবো কন্ট্রিবিউশন, আর পিভি রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন বাই সেলস। তাহলে সেলিং প্রাইস যদি চেঞ্জ হয়, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট চেঞ্জ হয়ে যাচ্ছে। সেলিং প্রাইস যদি পার ইউনিট চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? কন্ট্রিবিউশন পার ইউনিট চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রিবিউশন যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পিভি রেশিও চেঞ্জ হয়ে যাবে। পিভি রেশিও যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই ব্রেক ইভেন পয়েন্টও চেঞ্জ হবে, কারণ ফিক্সড কস্ট তো চেঞ্জ হচ্ছে না, ফিক্সড কস্ট যা ছিল তাই আছে। তাহলে আমাদের দেখো, পিভি রেশিওর ফর্মুলা যেহেতু কন্ট্রিবিউশন বাই সেলস, সেলিং প্রাইস চেঞ্জ হলে পিভি রেশিও চেঞ্জ হয়ে গেল। পিভি রেশিও চেঞ্জ হওয়া মানে ফিক্সড কস্ট যেহেতু চেঞ্জ নেই, তাহলে সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্টের কোনো ব্রেক ইভেন পয়েন্ট চেঞ্জ হবে, তার কারণ ফিক্সড কস্টের চেঞ্জ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যখনই কন্ট্রিবিউশন পার ইউনিট দিয়ে ভাগ করবো, তাহলে সেটা চেঞ্জ হবে, সেলিং প্রাইস চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রিবিউশন পার ইউনিট চেঞ্জ হয়ে গেছে। আবার কন্ট্রিবিউশন এই সেলিং প্রাইস চেঞ্জ হয়েছে মানে পিভি রেশিও চেঞ্জ হয়ে গেছে। পিভি রেশিও যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্রেক ইভেন পয়েন্টটা যখনই বার করতে যাবো, তখন ফিক্সড কস্ট ডিভাইডেড বাই যখনই পিভি রেশিও করবো, পিভি রেশিও তো চেঞ্জ হয়ে গেছে, ফিক্সড কস্ট চেঞ্জ হয়নি। যেহেতু ফিক্সড কস্ট চেঞ্জ হয়নি, পিভি রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে বা কন্ট্রিবিউশন পার ইউনিট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের এই ব্রেক ইভেন পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। ব্রেক ইভেন পয়েন্ট চেঞ্জ হলো, এবার দেখি মসটা কি পরিবর্তন হবে। মসও চেঞ্জ হবে। মসটা কেন চেঞ্জ হবে না, আমার এখানে প্রফিট যেটা ছিল, সেই প্রফিট বাই পিভি রেশিও করবো, তো আমি প্রফিট বাই পিভি রেশিও করবো, তাহলে কি হবে? প্রফিট বাই পিভি রেশিও মানে আমাদের এখানে মস চেঞ্জ হয়ে যাবে, কারণ মসের ফর্মুলাটা কি? প্রফিট বাই পিভি রেশিও। তো এটা মসও চেঞ্জ হবে। আচ্ছা, প্রফিট কি চেঞ্জ হবে? সেলিং প্রাইস যদি চেঞ্জ হয়, সেলিং প্রাইস যদি চেঞ্জ হয়,
তাহলে সেক্ষেত্রে তো প্রফিটও চেঞ্জ হবে। সেলিং প্রাইস চেঞ্জ হয়ে যাওয়া মানে তোমার হচ্ছে গিয়ে যদি ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এগুলো যদি আনচেঞ্জ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এই প্রফিট পার ইউনিটও চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্রফিটের পরিমাণও চেঞ্জ হবে। প্রফিটের পরিমাণ চেঞ্জ হওয়ার কারণেই তো মসও চেঞ্জ হচ্ছে। কি বলছি, বুঝা গেছে? তাহলে মসও চেঞ্জ হবে, প্রফিটটাও মানে প্রফিটের উপরেও তার একটা এফেক্ট আসবে, চেঞ্জ আসবে। এই হচ্ছে সেলিং প্রাইস যদি চেঞ্জ হয়। এখন ব্যাপার হচ্ছে যে সেলিং প্রাইস চেঞ্জ হলে কিভাবে আমরা পিভি রেশিও কতটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা বার করব কিভাবে। সেলিং প্রাইস কিছুটা বাড়লো বা কমলো, সেক্ষেত্রে কিভাবে পিভি রেশিও চেঞ্জ আমি বার করব। এখানে প্রবলেম যদি এরকম থাকে, ধরো আমি বললাম যে আমার সেলিং প্রাইস পার ইউনিট দেয়া আছে, সেলিং প্রাইস পার ইউনিট ধরো বললাম ₹10, রুপিস কত 10 হয়েছে। ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটও দেয়া আছে, ধরো ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট এটা দেয়া আছে ধরো ₹6, ঠিক আছে। তো আমি বললাম এখন সেলিং প্রাইস বলছে আমি 10% বাড়লো। সেলিং প্রাইস যদি 10% বাড়ে, তাহলে সেক্ষেত্রে এটাকে 10% বাড়ালে কত হবে, 10 এর 10% মানে কত 1, তাহলে এখানে কত হচ্ছে 11, সেলিং প্রাইস হয়ে গেল 11। ভ্যারিয়েবল কস্ট আনচেঞ্জ আছে, ভ্যারিয়েবল কস্ট যেহেতু আনচেঞ্জ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কন্ট্রিবিউশন পার ইউনিট কত 11 - 6 মানে কত 5। তাহলে এবার সেক্ষেত্রে আমাদের পিভি রেশিও কি হবে না, পিভি রেশিও সমান কন্ট্রিবিউশন পার ইউনিট বাই সেলিং প্রাইস পার ইউনিট, তাহলে 5/11% পেয়ে গেল। এটা নরমাল, এটা 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 কোনো সমস্যা আছে না? আমি যদি বলি বা সেলিং প্রাইস 10% আমি বাড়িয়েছিলাম, এখন যদি বলি 10% কমবে, তাহলে এই সেলিং প্রাইসটা 9 টাকা হবে, এটা 6 টাকা থাকার কারণে ভ্যারিয়েবল কস্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, কন্ট্রিবিউশন কত আসবে 3 টাকা। কন্ট্রিবিউশন কত আসবে 3 টাকাই তো 10 টাকা, 10 টাকা থেকে এটা কত হয়ে গেছে 9 টাকা, 9 টাকা থেকে 6 টাকা বিয়োগ হবে, তাহলে সেক্ষেত্রে কত আসবে 3/কত হবে 3/9 হবে। বোঝা গেল? তাহলে আমাদের এখানে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যাটা এরকম অ্যারাইজ হতে পারে, ধরো এখানে আমাদের সেলিং প্রাইস পার ইউনিট আমরা দিচ্ছি না, সেলিং প্রাইস পার ইউনিট দিলাম না, আমি এখানে ইনফরমেশনটা কি বলছি, অনেক কিছু ইনফরমেশন থাকবে তোমাকে বোকা বানানোর জন্য, কিন্তু তার সাথে আমি অনেক আদার্স, অঙ্কটা ছোট হবে না তো, আমি যেরকম দেখাচ্ছি, যতটা ছোট দেখাচ্ছি অতটা ছোট হবে না, তাহলে সেক্ষেত্রে আদার্স ইনফরমেশন থাকলেই তোমাকে কিন্তু রেকর্ড ইনফরমেশনটা ফাইন্ড আউট করতে হবে তোমার কনসেপ্টের উপর বেস করে, যে কোন ইনফরমেশনটা দিয়ে আমি এই সলিউশনটা করব। একটা মার্জিনাল কস্টিং এর একটা অঙ্কের সলিউশনে একটা অ্যানসার চাইবে না, অনেকগুলো অ্যানসার একসাথে চাইবে। তো একটা পার্টিকুলার অ্যানসারের জন্য আমার কোন কনসেপ্টটা নিতে হবে, কোন কনসেপ্টটাকে আমাকে টেক আপ করে নিতে হবে, যার উপর বেস করে আমি ফর্মুলাটা ফেলবো, সেইটা তোমাকে আমি শেখাতে চাইছি। ধরো আমি এখানে বললাম যে পিভি রেশিও দিয়ে দিলাম, পিভি রেশিও ইকুয়াল টু ধরো বললাম 20%, পিভি রেশিও কত বললাম 20%। এখানে বলছি আর কোনো ইনফরমেশনই দিচ্ছি না, আমি আদার্স ইনফরমেশন আছে, আমি বারবার বলছি অঙ্কে যা, কারণ একটা অঙ্কে অনেকগুলো কোশ্চেন হবে, সেই অনেকগুলো কোশ্চেনের জন্য অনেকগুলো ইনফরমেশন থাকবে, এখন আমার যেটা লাগবে সেইটুকুটা আমি ইনফরমেশন দিচ্ছি এখানে। ধরো পিভি রেশিও কত 20%, বললাম সেলিং প্রাইস increased by 10%, সেলিং প্রাইস 10% বেড়ে গেল। তো সেলিং প্রাইস যদি 10% বাড়ে, তাহলে পিভি রেশিও তো চেঞ্জ হবে, এটা আমি আগেই দেখেছিলাম। পরের এক্সাম্পল দিয়েও দেখালাম যে 10 টাকা আমার সেলিং প্রাইস আছে, সেখানে 10% বাড়লো, ভ্যারিয়েবল কস্ট দেওয়া ছিল 6 টাকা দেওয়া ছিল, সেক্ষেত্রে আমাদের পিভি রেশিও কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখেছি। কিন্তু এখানে আমি পিভি রেশিওটা কিভাবে চেঞ্জ হবে আমি পাবো কি করে? এইটাই আমার কনসেপ্ট, এটাই মেইন কনসেপ্ট, এইটার উপরেই এমফাসাইজ করতে হবে, কারণ ওটা তো নরমাল, ওটা তো সবাই পারবে, আগে যেটা দেখালাম সেটা তো সবাই পারবে, এইটা আমার আসল। আমি বলেছি পিভি রেশিও 20%, সেলিং প্রাইস বেড়েছে আমাদের 10%, তাহলে আমি জানতে চাইছি এখন নিউ পিভি রেশিও কত হবে। পিভি রেশিও যদি 20% হয়, এটার মানে কি আগে আমি আলোচনা করেছিলাম, এর আগের ভিডিওতে আমি সেটা আলোচনা করে দেখেছি আগের ক্লাসে, সেখানে এই পিভি রেশিও 20% কথাটাকে আগে আমি বিশ্লেষণ করব। 20% পিভি রেশিও, এটার মানে হচ্ছে যে সেলস যদি 100 হয়, তাহলে সেক্ষেত্রে কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20, ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু 80। এইটা হচ্ছে এর মিনিং। কি বলছি, বুঝা গেছে? এই কনসেপ্টটা যদি আমার থাকে, তাহলে আমি সেলিং প্রাইস বাড়া কমার কারণে বা ভ্যারিয়েবল কস্ট বাড়া কমার কারণে অথবা দুটোই একসাথে চেঞ্জ হওয়ার কারণে পিভি রেশিওতে কি পরিমাণ চেঞ্জ আসবে, যদি আমাদের পিভি রেশিওটা জানা থাকে, তাহলে সেটা আমরা সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবো, যদি এই কনসেপ্টটা আমার থাকে। কি বলছি, বোঝা গেল?
তো সেক্ষেত্রে আমি কি বলেছি এখানে পিভি রেশিও আমার 20% ছিল, এটার মানে আমি এখানে লিখেছি যে সেলস হচ্ছে 100 টাকা, কন্ট্রিবিউশন 20 টাকা, ভ্যারিয়েবল কস্ট 80 টাকা। বোঝা গেছে? এখন আমি বলেছি সেলিং প্রাইস ইনক্রিজ বাই 10%, সেলিং প্রাইসটাকে বাড়ালাম কত 10%, তাহলে সেলিং প্রাইস কত হবে চেঞ্জ হয়, কারণ এখানটা লক্ষ্য। আচ্ছা তাহলে ওটা আমি এখানে লিখছি পিভি রেশিও 20%, এটাকে যদি আমরা ভাঙি, এই কথাটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় না সেলস ইকুয়াল টু 100, যদি সেলস 100 হয় তাহলে কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20, ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ ভিসি ইকুয়াল টু 80। এইটা যদি আমার কনসেপ্ট থাকে তাহলে আমি এবার অতি সহজেই পিভি রেশিওটা পেয়ে যাব। আমি কি বলেছি এখানে যে সেলিং প্রাইস আমার বেড়েছে কত 10%, তো সেলিং প্রাইস যদি 10% বাড়ে এটা কত হবে 110 হবে। তো সেলিং প্রাইস কত হলো 110, তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা কি হবে, কন্ট্রিবিউশন যেটা আছে সেটা 20 আর থাকবে না, তো ভ্যারিয়েবল কস্ট কত আছে 80, এটা তো চেঞ্জ হয়নি। তাহলে আমাদের এখন নতুন কন্ট্রিবিউশন কত হবে, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু কত 30, নতুন আমাদের কত পেলাম 30, এটা কন্ট্রিবিউশন পেলাম। এবার পিভি রেশিও পেয়ে যাব, পিভি রেশিও সমান কি কন্ট্রিবিউশন বাই সেলস, 30 বাই 110, তাহলে পিভি রেশিও সমান কত, পিভি রেশিও ইকুয়াল টু 30 বাই 110। বোঝা গেল? এটা ক্যালকুলেশন করলে যা দাঁড়াবে সেটাই হবে নতুন পিভি রেশিও, নিউ পিভি রেশিও। বোঝা গেছে? দ্যাটস অল। এবার এটা যদি কমে তাহলে তোমরা নিশ্চয়ই পারবো, সেলিং প্রাইস যদি 10% কমে যায় তাহলে সেক্ষেত্রে এটা কত হবে 90, এইটা 90, এটা চেঞ্জ হবে না, তাহলে 90 থেকে 80 বিয়োগ করলে কত হয় 10, তাহলে সেক্ষেত্রে কত হবে 10 বাই 90 ইনটু 100। বোঝা গেল? হ্যাঁ, এই হচ্ছে আমাদের গেল সেলিং প্রাইস চেঞ্জের কারণে কিভাবে পিভি রেশিও চেঞ্জ হচ্ছে। এবার এই জিনিসটাই আবার ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে হবে। ভ্যারিয়েবল কস্টে আসছে, ধরো ভ্যারিয়েবল কস্ট increased, variable cost is increased by 10%, PV ratio is given in the problem 20%. What will be the new PV ratio? তাহলে সেক্ষেত্রে আমি এই পিভি রেশিওটাকে ভেঙে নেব। পিভি রেশিও 20% মানে সেলস ইকুয়াল টু 100, কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20, ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু 80। আমি এখন কি বলেছি যে ভ্যারিয়েবল কস্টটা আমার 10% বাড়বে, ভ্যারিয়েবল কস্ট 10% বাড়লে 80 প্লাস 8 সমান কত হবে 88, ভ্যারিয়েবল কস্ট, নিউ ভ্যারিয়েবল কস্ট পেয়ে গেলাম 88। সেলিং প্রাইস এখানে চেঞ্জ হয়নি, সেলিং প্রাইস কত হচ্ছে 100, তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস 100 থেকে আমরা এই 88 যদি মাইনাস করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন কন্ট্রিবিউশন আমরা পাচ্ছি কত 12 পেয়ে গেলাম। তাহলে পিভি রেশিও কত হবে 12 বাই 100, দ্যাট ইজ 12%, 12 বাই 100 ইনটু 100। বোঝা গেল? তাহলে সিমিলারলি যদি আমাদের এখানে ভ্যারিয়েবল কস্ট কমে তাহলে উই ক্যান গেট নিউ পিভি রেশিও ইজিলি, হ্যাঁ, অ্যাজ পার আওয়ার নিউ কনসেপশন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা, ধরো আমি বললাম এখন যে ভ্যারিয়েবল কস্ট এবং সেলস দুটো একসাথে বাড়াবো বা দুটো একসাথে কমাবো, তাহলে কি হবে? এক নাম্বার, ধরো বললাম যে সেলিং প্রাইস ইজ ইনক্রিজড, selling price is increased by 10% and at the same time variable cost is increased by 15%, 15% ধরো ভ্যারিয়েবল কস্ট বাড়লো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের যদি পিভি রেশিও দেওয়া থাকে 20%, তাহলে আমাদের নিউ পিভি রেশিও কি হবে এটা আমরা বাড়বে। ওই সেম জায়গায় যাব আমরা, আমাদের যদি পিভি রেশিও 20% হয় এটার মানে আমরা জানি যে সেলস ইকুয়াল টু 100, কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20, ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু 80। এখন আমি কি বলেছি সেলিং প্রাইস ইনক্রিজ বাই 10%, তার নতুন সেলিং প্রাইস কত আসবে 110। এনি কোশ্চেন? ভ্যারিয়েবল কস্ট ইজ ইনক্রিজ বাই 15%, 15% মানে কার হবে 80, তো 80 এর 15% কত হয় 12 টাকা 12, হ্যাঁ, 80 এর 15% কত হবে 120, তো 12 হবে, তাহলে এটা কত হবে 92। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমাদের নতুন ভ্যারিয়েবল কস্ট কত পাচ্ছি 92 আর নতুন সেলিং প্রাইস কত পেয়েছি 110, তাহলে সেক্ষেত্রে কন্ট্রিবিউশন কত হবে 110 মাইনাস 92, দ্যাট ইজ ইকুয়াল টু 18। তাহলে নতুন ভ্যারিয়েবল কস্ট কত, এই নতুন কন্ট্রিবিউশন কত 18 টাকা,
নতুন সেলিং প্রাইস কত 110 নিউ সেলিং প্রাইস, সেক্ষেত্রে আমাদের পিভি রেশিও কত হবে 18/110 ইনটু 100 কন্ট্রিবিউশন বাই সেলিং প্রাইস ইনটু 100। বুঝা গেল? এই গেল আমাদের একসাথে যদি চেঞ্জ হয় তাহলে দেখালাম। এবার যদি একটা এখানে স্পেশাল কেস আছে, সেই কেসটাও বলে রাখি। যদি সেলিং প্রাইস কমে তাহলে একই রকম ভাবে করতে হবে। ধরো আমি বললাম সেলিং প্রাইস ডিক্রিজ বাই 10%, ভ্যারিয়েবল কস্ট ডিক্রিজ বাই 15%, একই রকম ভাবে করব, কোনো সমস্যা হবে কি? আচ্ছা, এখন আমি একটা স্পেশাল কেস এখানে বলবো যে যদি সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট সেম পার্সেন্টেজে দুটোই বাড়ে বা দুটোই কমে সেম পার্সেন্টেজে, তাহলে কিন্তু পিভি রেশিও উইল রিমেন আনচেঞ্জ। ধরো সেলিং প্রাইস 10% বাড়লো আর ভ্যারিয়েবল কস্ট 10%, ওটাও বাড়লো, দুটোকে কিন্তু বাড়তে হবে, দুটোই বাড়বে, তাহলে পিভি রেশিও চেঞ্জ হবে না। আবার দুটোই যদি সেম পার্সেন্টেজে কমে তাহলে পিভি রেশিও চেঞ্জ হবে না। কিন্তু একটা বাড়ছে ধরো 10% আর ভ্যারিয়েবল কস্ট কমে গেল 10%, সেলিং প্রাইস বাড়লো 10% আর ভ্যারিয়েবল কস্ট কমলো 10%, তাহলে কিন্তু পিভি রেশিও একই থাকবে না। দুটোকেই বাড়তে হবে, সেলিং প্রাইসকেও বাড়তে হবে 10%, ভ্যারিয়েবল কস্টকেও বাড়তে হবে 10%, ঠিক আছে? আবার যদি কমে তাহলে সেক্ষেত্রে দুটোকেই কমতে হবে সেম পার্সেন্টেজে, তাহলে পিভি রেশিও চেঞ্জ হবে না। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো আমি বললাম যে পিভি রেশিও কত আছে, পিভি রেশিও ইকুয়াল টু 20%, সেলিং প্রাইস বাড়ছে কত বলছি, এটা গ্রো দেখাচ্ছি আমি। সেলিং প্রাইস বাড়লো ধরো 10% আর ভ্যারিয়েবল কস্ট এটাও বাড়ছে ধরো 10%, তাহলে আমি বলছি আমাদের নতুন পিভি রেশিও ক্যালকুলেশন করলে এটা 20%ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখাচ্ছি 20% পিভি রেশিও মানে সেলস 100, সেলস ইকুয়াল টু 100, কন্ট্রিবিউশন ইকুয়াল টু 20, ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু কত 80। আমি বললাম সেলিং প্রাইস 10% বাড়লো, তবে এটা কত হবে 110, ভ্যারিয়েবল কস্টও বলেছি 10% বেড়েছে, তবে এটা কত হবে 88। তাহলে আমাদের নতুন যে কন্ট্রিবিউশন সেইটা কত দাঁড়াবে 110 মাইনাস 82 মানে 22 নাকি 22, তাহলে নতুন পার্সেন্টেজ কি হবে 22/110 ইনটু 100 কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100। দেখো এটা কত হয় 20%, এটা সমান কত হবে 20%, কোনো চেঞ্জ হবে না। কিন্তু একটা বাড়লে একটা কমলে চেঞ্জ হয়ে যাবে। ধরো আমি বললাম সেলিং প্রাইস বাড়লো 10% কিন্তু ভ্যারিয়েবল কস্ট কমে গেল 10%, এটা বেড়েছে এটা কমেছে, পার্সেন্টেজ একই থাকবে না। বোঝা গেল? এটা তাহলে স্পেশাল মনে রাখবে, হয়ে গেল। তাহলে সেলিং প্রাইসের চেঞ্জের কারণে, ভ্যারিয়েবল কস্ট চেঞ্জের কারণে কিভাবে পরিবর্তন আসছে পিভি রেশিও তো দেখলাম, ব্রেক ইভেন সেলস তো চেঞ্জ হবেই। যখনই পিভি রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তো ব্রেক ইভেন সেলস চেঞ্জ হবেই, আর ব্রেক ইভেন সেলস চেঞ্জ হওয়া মানে মসও চেঞ্জ হবে, কারণ অ্যাকচুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস বিয়োগ করলে তো মস পাওয়া যাবে। আবার দেখো এখানে প্রফিটও চেঞ্জ হবে, প্রফিট তো চেঞ্জ হবেই, পুরো টোটাল কেমিস্ট্রি তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তো প্রফিট তো চেঞ্জ হবে। বোঝা গেছে? এই গেল আমাদের যে সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট পরিবর্তনের কারণে কি কি এফেক্ট আমরা পেলাম। এবার আমি দেখি যে যদি ফিক্সড কস্ট চেঞ্জ হয় তাহলে কি পরিবর্তন হয়। ফিক্সড কস্ট যদি চেঞ্জ হয় তাহলে পিভি রেশিও উইল রিমেইন আনচেঞ্জ, পিভি রেশিওতে কোনো চেঞ্জ আসবে না, পিভি রেশিওতে কোনো রকম চেঞ্জ আসবে না। কেন আসবে না সেটা আমি আগেও বলেছিলাম, আরেকবার আজকে বলে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, যদি সেলিং প্রাইস আনচেঞ্জ থাকে এই মতো অবস্থায় ফিক্সড কস্ট গ্রো করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের এই সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট এটার যে রেশিও, এই রেশিও চেঞ্জ হবে না। এই রেশিও চেঞ্জ হওয়া না মানে পিভি রেশিও চেঞ্জ হচ্ছে না। ফিক্সড কস্ট, তোমরা অনেকে ভাবতে পারে এই যে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন, এখানে যদি ফিক্সড কস্ট বেড়ে যায় তাহলে এখানে কন্ট্রিবিউশন বেড়ে যায় না, একটা বাড়া মানে আরেকটা কমে যাবে। এটা যদি ইকুয়েশনটাকে হোল্ড করাতে হয়, অর্থাৎ সেলিং প্রাইস যদি আনচেঞ্জ থাকা অবস্থায় ফিক্সড কস্ট বাড়ে তাহলে অবশ্যই প্রফিট কমবে, দিয়ে এই টোটাল কন্ট্রিবিউশনটা একই থেকে যাবে। সেই জন্য এখানে চেঞ্জ হওয়ার কারণে কোনোদিনও পিভি রেশিও চেঞ্জ হবে না, মানে ফিক্সড কস্ট যদি চেঞ্জ হয় পিভি রেশিও চেঞ্জ হবে না। ব্রেক ইভেন সেলস চেঞ্জ হবে, ফিক্সড কস্ট যেহেতু চেঞ্জ হয়েছে ব্রেক ইভেন সেলস চেঞ্জ হবে, ব্রেক ইভেন সেলস চেঞ্জ হওয়া মানে মসের চেঞ্জ হবে, ঠিক আছে? মসের চেঞ্জ হওয়া মানে প্রফিটও চেঞ্জ হবে, মস মানেই তো প্রফিট এরিয়া, তো মস যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আগে যা প্রফিট ছিল তাহলে তার থেকে বাড়বে বা কমবে, কিছু একটা ঘটবে। কি হয়েছে বুঝে গেছে? এই গেল আমাদের এইটার চেঞ্জ। এবার আরেকটা চেঞ্জ হতে পারে, কখনো কখনো অঙ্কে দেখবে যে বলবে ভলিউম অফ সেলস হ্যাজ বিন চেঞ্জ। ধরো আমি বললাম এখানে 10,000 ইউনিট আমি দ্রব্য উৎপাদন করছিলাম, 10,000 ইউনিট, এটা অ্যাকচুয়াল সেলস 10,000 ইউনিটস, এটা আমি উৎপাদন করছিলাম। আমাদের সেলিং প্রাইস পার ইউনিট ছিল 80 টাকা, এটা এসপি ছিল, সেলিং প্রাইস পার ইউনিট 80 টাকা ছিল। ভ্যারিয়েবল কস্ট ছিল ধরো ₹20 ইত্যাদি বিভিন্ন রকম ইনফরমেশন আছে। ফিক্সড কস্ট আছে ধরো, ফিক্সড কস্ট এটা আছে ধরো 80,000 এরকম আছে। তো আমি বললাম যে এখন সেলিং প্রাইস
চেঞ্জ হয়নি, ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে না, ফিক্সড কস্টও চেঞ্জ হচ্ছে না, আমি কি করছি শুধু ভলিউমটাকে বাড়াচ্ছি। ভলিউমটা 10,000 এর জায়গায় আমি কি করব 12,000 বা 15,000 বা কিছু একটা উৎপাদন করতে চাইছি। তাহলে সেক্ষেত্রে সেলিং প্রাইস আর ভ্যারিয়েবল কস্টের মধ্যে রেশিও কি চেঞ্জ হবে? সেলিং প্রাইস ভ্যারিয়েবল কস্টের মধ্যে কি কোনো রেশিও চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তাহলে সেলিং প্রাইস ভ্যারিয়েবল কস্টের মধ্যে যদি রেশিও চেঞ্জ না হয়, পিভি রেশিও চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি? পিভি রেশিও যদি চেঞ্জ না হয়, তাহলে সেক্ষেত্রে ফিক্সড কস্ট যদি আনচেঞ্জ থেকে থাকে, তাহলে ব্রেক ইভেন সেলসও চেঞ্জ হবে না। ব্রেক ইভেন সেলসও চেঞ্জ হবে কি? শুধু কোথায় চেঞ্জ আসবে? অ্যাকচুয়াল সেলসটা বেড়ে যাবে, অ্যাকচুয়াল সেলস বেড়ে যাওয়ার কারণে মস বেড়ে যাবে, অ্যাকচুয়াল সেলসটা বেড়ে যাওয়ার কারণে মস বেড়ে যাবে, এবং মস বেড়ে গেলে এই টোটাল প্রফিট আমাদের চেঞ্জ হবে। পার ইউনিট প্রফিট কিন্তু একই থাকবে না, পার ইউনিট প্রফিটে চেঞ্জ আসতে পারে, পার ইউনিট প্রফিটে চেঞ্জ আসবে, পার ইউনিট প্রফিটটা চেঞ্জ আসবে, কারণ ফিক্সড কস্টটা যখনই আমি বর্ধিত কোয়ান্টিটি দিয়ে ভাগ করবো তখন পার ইউনিট ফিক্সড কস্টটা কমে যাবে, তাহলে পার ইউনিট প্রফিটও চেঞ্জ আসবে। কি বলি, বোঝা গেছে? যাই হোক, তাহলে মোটামুটি আমার এখানে যেগুলো আমি চেঞ্জ করলাম এগুলো চেঞ্জ হবে। তার মানে অঙ্কে যদি এরকম থাকে যে 10% সেলিং প্রাইস বাড়লো এবং কোয়ান্টিটি ভলিউম অফ সেলস এটা 10% বাড়লো, পিভি রেশিও তোমার চেঞ্জ করতে হবে, করতে হবে। যদি সেলিং প্রাইসটা 10% যেহেতু বাড়ছে, বলি সেলিং প্রাইস 10% বাড়ার কারণে যে চেঞ্জটা আসবে সেটাই পিভি রেশিও চেঞ্জ করবে, আর বাকি যে 10% ভলিউম বাড়ছে বলছে তার জন্য কোনো চেঞ্জ করার দরকার নেই। কিন্তু যদি আমি অ্যাকচুয়াল সেলস বার করতে যাই, অ্যাকচুয়াল সেলস ধরো আমি বললাম যে আমার 10,000 ইউনিট আমার উৎপাদন ছিল, এখানে আমি 10% বাড়াবো, আর 80 টাকা পার ইউনিট ছিল, এখানে আমি 10% বাড়াবো পার ইউনিট সেলিং প্রাইস। তাহলে আমার নতুন সেলস কত হবে? নতুন সেলস বুঝতেই পারছো যে এটা 10% বাড়বে মানে 11,000 হবে, আর এটা 10% বাড়বে মানে এটা 88 টাকা হবে, তাহলে 11,000 ইন্টু 88 হবে। তাহলে এটা আমি কি করতে পারি, দেখো যে 10,000 ইন্টু 80 এটা হলো, এটা কি আগের সেলসটা পেলাম। এবার আমি 10% এখানে বাড়াচ্ছি, মানে কত করছি 110%। এটা কিসের জন্য বাড়ালাম? এই ভলিউমটা বাড়ালাম। এবার আবার একটা 110% করবো, তার কারণ কেন না এই প্রাইসটাকে বাড়াচ্ছি, তাহলে ইনটু 100 10%, তাহলে আমার বেড়ে যাবে। আমার এটা থেকে এখান থেকে 10% বাড়াতেই হবে, 11,000 বার করতেই হবে, আবার 80 থেকে 10% বার করে আবার 88 টাকা বার করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, তাহলে দুটোই তো গুণ হবে। তাহলে সেক্ষেত্রে আমি একবারে ডাইরেক্ট এরকম লিখে দিতে পারি, পরিবর্তিত আমি সেলসটা পেয়ে যাবো। অনেকের কি মনে হবে যে আমি এখানে 10,000 10% বাড়াই আগে 11,000 করি, আবার 80 10% বাড়িয়ে 88 করে দিয়ে গুণ করবো, কেন? দুটো তো একই পার্সেন্টেজ গুণ করতে হবে, তো আমি একবারে ডাইরেক্ট করে দিই না, বেটে যাবে ঝামেলা। আবার যদি এখানে বলি 10% কমলো, এখানে 10% বাড়লো, তো সেরকম ভাবে ক্যালকুলেশন করবো, একটা 90% গুণ করবো, আবার 110% গুণ করবো, যদি একটা বড় একটা কম। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তবে যেটা বললাম মনে রাখবে যে ভলিউম অফ সেলস, লাস্ট অফ যেটা আমি বলছি যে ভলিউম অফ সেলস যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে পিভি রেশিও চেঞ্জ হবে না, পিভি রেশিওতে কোনো এফেক্ট আসবে না, শুধু কিসে পরিব ব্রেক ইভেন পয়েন্টেও কোনো এফেক্ট আসবে না, শুধু এফেক্ট আসবে কোথায়? মসে আর প্রফিট। বুঝা গেছে? দ্যাটস অল। এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আলোচনা করলাম তার উপর একটা অঙ্ক আমি দেখাচ্ছি, 19 দাগের অঙ্ক করাচ্ছি একটা আমি, সেটা দেখো একটু। অঙ্কটা আমি পড়ছি, শোনো। The following information is given by Tushar Limited. Sales 18,000, cost বলছে 72,000, তার মধ্যে ভ্যারিয়েবল কস্ট ব্র্যাকেটে লেখা আছে 2/3, ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 2/3, তাহলে ফিক্সড কস্ট 1/3। টোটাল কস্টের যদি 2/3 ভ্যারিয়েবল কস্ট হয়, তাহলে বাকিটা কি ফিক্সড কস্ট, তাহলে 1/3 এখানে ফিক্সড কস্ট হচ্ছে। তার মানে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কত? 48,000, 72,000 ইনটু 2/3 ইকুয়াল টু কত হবে? 48, আর ফিক্সড কস্ট হচ্ছে 24,000। এই আমার ইনফরমেশন দেয়া আছে, কি কি ইনফরমেশন তাহলে দেওয়া আছে আমি বোর্ডে একটু লিখে দিচ্ছি। দেখো সেলস দেয়া আছে কত? সেলস ইকুয়াল টু 80,000, টোটাল কস্ট দেয়া আছে, টোটাল কস্ট এটা সমান 72,000, এর মধ্যে বলেছে যে ভ্যারিয়েবল কস্ট হচ্ছে 2/3, ভ্যারিয়েবল কস্ট যদি 2/3 হয় তাহলে কত হচ্ছে? 72,000 ইকুয়াল টু 2 ইনটু 2/3 ইকুয়াল টু কত হচ্ছে? 48,000। এটা আমার কি? ভ্যারিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট কত? বাকিটা ফিক্সড কস্ট, মানে 72,000 ইনটু 1/3 ইকুয়াল টু 24,000, দিস ইজ মাই ফিক্সড কস্ট। এবার এখানে বলছে ক্যালকুলেট পিভি রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি এন্ড প্রফিট এট দ্য এক্সিস্টিং লেভেল। যেখানে বলছে যে 10% ডিক্রিজ, একের দাগে অপশনে বলেছে 10% ডিক্রিজ ইন সেলিং প্রাইস, 10% ডিক্রিজ ইন সেলিং প্রাইস, অর্থাৎ সেলিং প্রাইস 10% কমেছে। তাহলে একের দাগে বলেছে কি না সেলিং প্রাইস ডিক্রিজ, সেলিং প্রাইস ডিক্রিজ 10%। তাই আমি বলেছিলাম যে সেলিং প্রাইস দেখো 10% কমেছে,
তো সেলিং প্রাইস 10% কমছে মানে পিভি রেশিও চেঞ্জ হবে তো। তাহলে সেক্ষেত্রে আমার যে এখানে দেয়া আছে সেলস দেয়া আছে, টোটাল কস্ট দেয়া আছে, ভ্যারিয়েবল কস্ট আমি পেয়ে গেছি 48000, তাহলে এখান থেকে আমি পিভি রেশিও পাবো না পাবো না? পেয়ে যাবো। দেখো তাহলে আমার পিভি রেশিও, যে বর্তমান যে পিভি রেশিও ছিল এক্সিস্টিং পিভি রেশিও, সেটা আমি লিখছি আগে। তাহলে কি হচ্ছে এক্সিস্টিং পিভি রেশিও, এক্সিস্টিং পিভি রেশিও ইকুয়াল টু কত হচ্ছে, এক্সিস্টিং পিভি রেশিও কত না, ফর্মুলাটা আমি লিখছি এখানে, কন্ট্রিবিউশন বাই সেলস ইনটু 100, তাহলে সমান কত হচ্ছে, কন্ট্রিবিউশন আমাদের কত আছে, কন্ট্রিবিউশন আছে দেখো যে সেলস হচ্ছে 80000 আর ভ্যারিয়েবল কস্ট কত 48000, তাহলে বাকিটা কি, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু কি কন্ট্রিবিউশন। তো তাহলে এটা কত হচ্ছে 48 আর 80 মাইনাস করলে কত হচ্ছে 32000 রুপিস, রুপিস লেখার দরকার নেই এখানে, 32000 হচ্ছে কন্ট্রিবিউশন, আর সেলস কত 80000, সেলস কত 80000 ইনটু 100, তাহলে এটা সমান কত হচ্ছে 40%। তাহলে এক্সিস্টিং পিভি রেশিও কত আমাদের 40%, তাই তো। তাহলে এক্সিস্টিং পিভি রেশিও 40%। এখন আফটার চেঞ্জিং সেলিং প্রাইস নিউ পিভি রেশিও কি হবে সেটা আমি দেখেন, ঠিক আছে। তাহলে নিউ পিভি রেশিও সমান, আমি কিন্তু একবারই বার করে দেবো এখানে, মানে আমি আবার কতটা সেলস দাঁড়াবে, কতটা ভ্যারিয়েবল কস্ট আছে এইসব কিছু না করে একবার বেসিসে আমি করে দিচ্ছি, মানে পার্সেন্টেজ বেসিসে করে দিচ্ছি, বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে আমার পিভি রেশিও এই যে 40%, এটার মানে কি, এটা আমি এখানে লিখছি, পিভি রেশিও 40%, এটার মানে সেলস হচ্ছে 100, এই কন্ট্রিবিউশন ইকুয়াল টু 40 আর ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু কত 60, এই তো। তাহলে এখানে কি হয়েছে, সেলিং প্রাইস 10% বাড়লো, তার নতুন সেলিং প্রাইস কত হবে 110, এটা হচ্ছে সেলিং প্রাইস পার্সেন্টেজের দিক থেকে। আর ভ্যারিয়েবল কস্ট কত আছে, কন্ট্রিবিউশনটা আগে চাই, এটা তো পিভি রেশিও সমান কি কন্ট্রিবিউশন বাই সেলস, তো কন্ট্রিবিউশনের দিক থেকে কন্ট্রিবিউশন কত হচ্ছে, দেখো যে আমার কন্ট্রিবিউশন হবে সেলস কত বেড়েছে বলেছে, কোথায় গেল, সেলস ডিক্রিজ হয়েছে, তাহলে এখানে নতুন সেলস কত 90, নিউ সেলসটা কত হচ্ছে 90, 10% কমলো তো। আচ্ছা ভ্যারিয়েবল কস্ট কত আছে 60, ভ্যারিয়েবল কস্ট তো চেঞ্জ নেই, তাহলে ওটা কত হবে 30, মানে কন্ট্রিবিউশনটা 90 আর মাইনাস 60 ইকুয়াল টু কত হচ্ছে 30, তাহলে এখানে কত হলো, পিভি রেশিও সমান 30 বাই আমাদের সেলিং প্রাইস কত 90, চেঞ্জটা নিতে হবে 30 বাই 90 ইনটু 100 ইকুয়াল টু কত হচ্ছে 30%, তাই তো। হ্যাঁ, তার নতুন পিভি রেশিও আমি পেয়ে গেলাম কত 30%, নিউ পিভি রেশিও একবারে পেয়ে গেলাম। আর না হলে আমি কি করতাম, দেখো কি করা যাবে, যে সেলিং প্রাইসকে আমি 10% কমালাম, এই যে 80000 যেটা আছে 90% করলাম, 33.33 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 30 বাই 90 টু 100, এটা সমান কত হলো 33.33%, ঠিক আছে। 33.33% আমাদের নিউ পিভি রেশিও আসছে। তো আমি যেটা বলছিলাম যে আমি যদি এইভাবে না করি তাহলে আমি কি করবো, এখানে যে সেলস আছে কত 80000 আছে, তো 80000 তার 90% বার করে নেব, 90% বার করলে কত হবে 72000। আচ্ছা ভ্যারিয়েবল কস্ট কত বলেছিল, ভ্যারিয়েবল কস্ট কত আছে 48000, তাহলে এবার 72 মাইনাস 48000 করবো, তাহলে কত আসবে 30000 আসবে, 30000 আর ডিভাইডেড বাই কত হবে, কি হবে, আমাদের সেলস ছিল কত 80000, তো তাহলে 80000 যদি হয়, আমার এখানে বলেছে সেলিং প্রাইস 10% কমছে, তাহলে কত হচ্ছে 72000 হচ্ছে আমাদের নতুন সেলস নিউ সেলস, আর ফিক্সড কস্ট তো চেঞ্জ নেই, এই ভ্যারিয়েবল কস্ট তো চেঞ্জ নেই 48000 আছে, তাহলে এটা কত হচ্ছে 72 মাইনাস 48, 72 মাইনাস 48 করলে কত হচ্ছে 24000, 72 মাইনাস 48 মানে 24000, তাহলে 24000 এটা কি হচ্ছে কন্ট্রিবিউশন, আর ডিভাইডেড বাই 72000 এটা হচ্ছে নতুন সেলস ইনটু 100, দেখো এটা করলো 33.33 আসবে, দেখো আসছে কিনা, আসছে, হ্যাঁ এসেছে, ব্যাস। তাহলে এটাও করতে পারো, এটাও করতে পারো, এখানে তো আমার সমস্যা নেই, এখানে যদি শুধু পিভি রেশিওটা দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমাকে এখানেই করতে হতো, এইভাবেই করতে হতো, এবারে কিছু করতে পারতাম কি, আমি কি তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম না। তাহলে এটা আমি কেন করছি, যে যদি অঙ্কে দেখো যে এই সমস্ত ইনফরমেশন নেই, অনলি পিভি রেশিও দেওয়া আছে, তা তুমি তখন কিন্তু বাধ্য হচ্ছে এইভাবে করতে, বোঝা গেছে। হ্যাঁ, সেই জন্য আমি এটাই করলাম, তাই নতুন পিভি রেশিও পেয়ে গেলাম। এবার আমাদের পিভি রেশিও চেয়েছিল আর কি চেয়েছে, ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট
মানে কি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে নতুন ব্রেক ইভেন পয়েন্ট মানে নিউ ব্রেক ইভেন পয়েন্ট, নিউ ব্রেক ইভেন পয়েন্ট এটা কিসে করছে ইন রুপিস মানে ইন ভ্যালু। কি হবে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। নতুন পিভি রেশিও কত 33.33, তো ফিক্সড কস্ট কত আছে 24, তো 24,000 ডিভাইডেড বাই 33.33% কত হচ্ছে, ক্যালকুলেশনটা কত হচ্ছে রে 72,000 হবে। এটা ওটা অনেকগুলো 3 মারতে হবে, অনেকগুলো 3 মারলে এটা 72,000 আসবে। হয়েছে, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও সমান হয়ে গেল, এটা ব্রেক ইভেন পয়েন্ট হয়ে গেল। এরপরে যেটা আমাকে ক্যালকুলেশন করতে বলা ছিল সেটা হচ্ছে মস। তো মস সমান কি আমরা জানি, মস ইকুয়াল টু অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো ব্রেক ইভেন সেলস তো আমরা পেয়ে গেছি 72,000, অ্যাকচুয়াল সেলসটা আমাকে বার করতে হবে, কারণ আমাদের প্রেজেন্ট সেলস কত ছিল 80,000, প্রেজেন্ট সেলস এটা। কিন্তু সেলিং প্রাইস যেহেতু 10% চেঞ্জ হয়ে গেছে, এখন আর সেলস কিন্তু 80,000 নেই, সেলিং প্রাইস এখানে কি হয়েছে 10% ডিক্রিজ হয়েছে। তাই নতুন সেলসটা কত হবে 80,000 ইনটু 90%। তাহলে নতুন সেলস কত হবে 80,000 ইনটু 90%, এটা নিউ সেলস মানে এটা অ্যাকচুয়াল সেলস এখন আফটার চেঞ্জ সেলস ইকুয়াল টু 80,000 ইনটু 90%। আর ব্রেক ইভেন সেলস কত ছিল 72,000। তার মানে দেখতেই পাচ্ছ মস ইকুয়াল টু দেখো 0 হয়ে গেল। তাহলে মস ইকুয়াল টু কত, মস ইকুয়াল টু 0। তার মানে এখানে মস নীল মানে ব্রেক ইভেন সেলসটা অ্যাকচুয়াল সেলস। তাহলে প্রফিট কত হবে, মস যদি 0 হয় তাহলে প্রফিটও 0। আরেকটা বার করতে বলা ছিল সেটা হচ্ছে প্রফিট, তাহলে প্রফিট সমান কত হচ্ছে 0। তাহলে প্রফিট ইকুয়াল টু 0 বা নীল, 0 না লিখে নীল লিখবে, এটা নীল, এটা হচ্ছে নীল, আর এটাও হচ্ছে প্রফিটটা হচ্ছে নীল। হয়ে গেল, একটা একের দাগ গেল নাকি। এবার দুইয়ের দাগে কি বলেছে, আমি বইটা নিচ্ছি না হাতে, তোমরা বলো দুইয়ের দাগে কি ছিল একটু বলো আমার। আচ্ছা দুইয়ের দাগে কি ছিল, আচ্ছা আমি দেখে দিচ্ছি। যে জায়গায় বলেছে 10% ইনক্রিজ ইন সেলিং প্রাইস, এটা থাক না, এটা বাড়ির কাজ থাক না, এটা নিজেরা পেরে যাবে তো। 10% ডিক্রিজটা দেখালাম, ইনক্রিজটা সিমিলার হইতেই হবে। আচ্ছা তিনের দাগে দেখো 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট, 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট। দুইয়ের দাগটা সিমিলার হইতে করবে, বাড়িতে তোমরা চেষ্টা করবে, পেরে যাবে। একের দাগেরটা যদি বুঝতে পারো তাহলে দুইয়ের দাগেরটা পারবে আশা করি, আর একের দাগেরটা যদি না বোঝা যায় সেক্ষেত্রে দুইয়ের দাগ অসুবিধা হবে। তিনের দাগ দেখো বলছে 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট, তিনের দাগ 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট। এখন ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে কত 10%। তো আমরা এক কাজ করি, আগের পিভি রেশিওটা আমরা তো জানি, বার করেছিলাম তো, এক্সিস্টিং পিভি রেশিওটা কত ছিল 20% না কত ছিল 40%। তাহলে এক্সিস্টিং পিভি রেশিও 40% ছিল, আমি এখানে আরেকবার লিখে নিলাম, ওটা তো বার করাই ছিল, আর বার করার দরকার নেই। এক্সিস্টিং পিভি রেশিও ইকুয়াল টু 40%, এটা আমাদের ছিল আগে। এইটার উপর বেস করে এখন বলেছে তিনের দাগে বলছে 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট। তো ভ্যারিয়েবল কস্ট যদি 10% কমে যায় তাহলে সেক্ষেত্রে নতুন পিভি রেশিও কি হবে। দেখো এইটা আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আবার, যে আমাদের 40% যদি পিভি রেশিও হয় তাহলে সেক্ষেত্রে সেলস ইকুয়াল টু 100, কন্ট্রিবিউশন ইকুয়াল টু কত 40, ভ্যারিয়েবল কস্ট ইকুয়াল টু 60। এখন ভ্যারিয়েবল কস্ট 10% কমছে, তাহলে নতুন ভ্যারিয়েবল কস্ট কত হবে 10% যদি ডিক্রিজ হয়, ভ্যারিয়েবল কস্ট 10% যদি ডিক্রিজ হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 6 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে ভ্যারিয়েবল কস্ট কত হবে 60 ইনটু 90%, তাহলে এটা সমান কত হচ্ছে 54। সেলিং প্রাইস চেঞ্জ হয়নি, তাহলে সেক্ষেত্রে নতুন কন্ট্রিবিউশন কত হবে 100 মাইনাস 54, 100 মাইনাস 54, তাহলে কত হচ্ছে 46। নতুন কন্ট্রিবিউশন কত আসছে 46, আর আমাদের সেলস যেহেতু চেঞ্জ হয়নি তো সেলস তো 100 থাকছেই, তাহলে সেক্ষেত্রে নতুন পিভি রেশিও নিউ পিভি রেশিও ইকুয়াল টু 46 বাই 100 ইনটু 100 ইকুয়াল টু কত হবে 46%। দিস ইজ নিউ পিভি রেশিও।
ফিক্সড কস্ট চেঞ্জ হচ্ছে না, ফিক্সড কস্ট 72,000 ছিল, ব্রেক ইভেন পয়েন্ট তাহলে কত হবে? ব্রেক ইভেন পয়েন্ট বিপি ইন রুপিস, মানে সেলস ভ্যালুতে বার করছি, এটা 46% ইন সেলস ভ্যালুতে বার করছি। আমাদের ফিক্সড কস্ট কত ছিল? 24,000। ফিক্সড কস্ট 24,000 ডিভাইডেড বাই পিভি রেশিও, মানে ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, ফর্মুলা লিখছি না আমি আর। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, ফিক্সড কস্ট ছিল 24,000 আর পিভি রেশিও কত? 46%, সমান কত হচ্ছে এটা দেখো, কত হচ্ছে এটা? 52,174, 52,174 আমাদের কি হচ্ছে? নিউ ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি মস, নাকি? মস সমান কি হবে? অ্যাকচুয়াল সেলস, আমি লিখলাম আবার, অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো আমাদের অ্যাকচুয়াল সেলসটা কত? অ্যাকচুয়াল সেলস, এখানে তো সেলিং প্রাইস চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যাকচুয়াল সেলস যা ছিল তাই থাকছে 80,000, তাই তো? আর ব্রেক ইভেন সেলস আমাদের কত? 52,174, নাকি? তাহলে সেক্ষেত্রে মস সমান কত হচ্ছে? 27,826। হ্যাঁ, আচ্ছা, 27,826 এটা আমাদের মস দেওয়া আছে, নাকি? আচ্ছা, তাহলে এটা যদি মস হয়, এখন তাহলে প্রফিট কি হবে? প্রফিট, এটা রুপিস, প্রফিট সমান কি? মস ইনটু পিভি রেশিও, মস ইনটু পিভি রেশিও, মস সমান 27,826 ইনটু 46%, কত হচ্ছে? 46% তো পিভি রেশিও, নিউ পিভি রেশিও আমাদের 12,800, ব্যাস মিটে গেল, 12,800। আমি যে কনসেপ্টটা তোমাদের দিয়েছিলাম সেই কনসেপ্টের উপর বেস করে অঙ্কটা সলিউশন করছি, অন্যভাবে করা যাবে, কারণ সব ভ্যালু দেওয়া আছে। সব ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোকে পরপর চেঞ্জ করে করে আমি ক্যালকুলেশন করতে পারি, বোঝা গেছে? আচ্ছা, তাহলে 3 দাগ গেল, 3 দাগ মিটে গেল তো? আচ্ছা, 4 দাগে বলেছিল 10% ইনক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট, এটা তো পারা যাবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, তাহলে 4 দাগ হয়ে গেল। 5 দাগ, 5 দাগে বলেছে 10% ডিক্রিজ ইন ফিক্সড কস্ট, 10%। আচ্ছা, প্রত্যেকটা তো ডিক্রিজ করছি আমি, তাহলে এটা ইনক্রিজ করি, নাকি? তাহলে 5 দাগেরটা করছি আমি, এই 5 নয় 6 দাগে 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। 5 দাগেরটা ছিল 10% ডিক্রিজ ইন ফিক্সড কস্ট, 6 দাগেরটা আমি করছি 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট 10% বাড়বে, পিভি রেশিও চেঞ্জ হবে? ফিক্সড কস্ট যদি বাড়ে তাহলে কি পিভি রেশিও চেঞ্জ হবে? হবে? পিভি রেশিও চেঞ্জ হবে না, তাহলে আমার এক্সিস্টিং পিভি রেশিও যা ছিল নিউ পিভি রেশিও তাই থাকবে। নিউ পিভি রেশিও সমান কত হবে? 40%। এখানে ব্র্যাকেটে জাস্ট লিখে দিবে যে পিভি রেশিও উইল বি নট চেঞ্জড, পিভি রেশিও উইল রিমেইন সেম, বলে দিয়ে লিখে দিবে কত? 40% নিউ পিভি রেশিও, পেয়ে গেলাম। এখানে কিন্তু ব্র্যাকেটে লিখবে পিভি রেশিও উইল নট বি চেঞ্জড, পিভি রেশিও চেঞ্জ হবে না। এটা আমাদের কনসেপ্ট বলছে, কনসেপ্ট বেসিস অঙ্ক করছি আমি। তাহলে এখানে আমাদের এখন নতুন ব্রেক ইভেন পয়েন্ট চাই, তো ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে নতুন পিভি রেশিও তো আমাদের 40% হয়েছে, তাহলে নতুন পিভি রেশিও যদি 40% হয় তাহলে 24,000 ফিক্সড কস্ট, এটা তো চেঞ্জ হচ্ছে। ফিক্সড কস্টটা বলেছে 10% বাড়বে, তাহলে ফিক্সড কস্ট কত হবে? 24,000 ছিল, তার 10% বাড়াবো, তাহলে 24,000 ইনটু 100 10%, এটা হবে, এইটা হবে আমাদের কি? নিউ ফিক্সড কস্ট 24,000 ইনটু 100 and 10%, কত হচ্ছে ওটা? 26,000। আর এই পিভি রেশিও কত? 40%, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও, তার সমান এটা কত হচ্ছে? 26,400 ডিভাইডেড বাই 40% সমান 66,000। 66 হচ্ছে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট, পেয়ে গেলাম। এবার আমরা কি বার করব? মস। এখন ফিক্সড কস্ট চেঞ্জ হয়েছে, সেলিং প্রাইস তো চেঞ্জ হয়নি। সেলিং প্রাইস চেঞ্জ হয়েছে কি? সেলিং প্রাইস যদি চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল সেলসও চেঞ্জ হয়নি। মস সমান কি হবে? অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। অ্যাকচুয়াল সেলস ছিল 80,000 আর ব্রেক ইভেন সেলস পেয়েছি আমরা 66,000, তাহলে এটা কত হচ্ছে? 14,000 রুপিস, 14,000, এটা আমাদের পেয়ে গেলাম মস। প্রফিট কি হবে? মস ইনটু পিভি রেশিও, মস সমান কত? 14,000
ইনটু পিভি রেশিও আমাদের 40%, পিভি রেশিও 40% সমান 5600 প্রফিট পেয়ে গেলাম। তাহলে এটা কত দাগ হলো আমাদের? 6 এর দাগ নাকি? এটা 6। এরপরে চলে যাচ্ছি আমরা 7 এর দাগেরটা দেখি কি বলছে। 10% ডিক্রিজ ইন সেলিং প্রাইস accompanied by 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট। দেখো এখানে সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট একই ডাইরেকশনে এবং সেম পার্সেন্টেজে চেঞ্জ হয়েছে, মানে দুটোই কমছে, আবার সেম পার্সেন্টেজ। তাহলে পিভি রেশিও কি চেঞ্জ হবে? আমাদের কনসেপ্ট কি বলছে? পিভি রেশিও চেঞ্জ হবে না। তাহলে পিভি রেশিও যদি চেঞ্জ না হয় তাহলে এক্সিস্টিং পিভি রেশিও যা ছিল নিউ পিভি রেশিও তাই থাকবে, নিউ পিভি রেশিও হবে 40%। ওখানে ব্র্যাকেটে কি লিখবে? অ্যাজ ভ্যারিয়েবল কস্ট এন্ড সেলিং প্রাইস হ্যাজ বিন ডিক্রিজ না ইনক্রিজ বলেছে? ডিক্রিজ হ্যাজ বিন ডিক্রিজড, selling price and variable cost both has been decreased in the same percentage. In the same percentage, hence PV ratio will not be changed and new PV ratio will be 40%, and thus new PV ratio will be 40%. এভাবে লিখে দিলে তার নতুন PV ratio আমরা পেয়ে গেলাম। তার নতুন PV ratio যদি আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বার করতে পারবো। ফিক্সড কস্ট তো চেঞ্জ হচ্ছে না। এখানে কি বলেছে যে আমাদের দুটো চেঞ্জ হয়েছে, সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট দুটো চেঞ্জ হয়েছে, কিন্তু ফিক্সড কস্ট চেঞ্জের কথা বলছে না। তাহলে ফিক্সড কস্ট যা ছিল তাই থাকবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে? ব্রেক ইভেন পয়েন্ট রুপিজে কত হবে? ফিক্সড কস্ট বাই পিভি রেশিও সমান ফিক্সড কস্ট 24,000 চেঞ্জ হচ্ছে না, ডিভাইডেড বাই 40% সমান কত হচ্ছে? 60,000। তাহলে এবার ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে গেছি, মানে আমরা কি বার করবো এবার? মস। মস সমান কি হবে? অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো অ্যাকচুয়াল সেলসটা আমাদের চেঞ্জ হবে এখানে, যেহেতু সেলিং প্রাইস চেঞ্জ আছে। ভ্যারিয়েবল কস্ট চেঞ্জের কারণে তো আর সেলিং প্রাইস চেঞ্জ হবে না, কিন্তু যেহেতু সেলিং প্রাইসটা ভ্যারিয়েবল কস্টের কারণে টোটাল সেলসটা চেঞ্জ হবে না। ভ্যারিয়েবল কস্টের থেকে আমাদের যে অ্যাকচুয়াল সেলস, আমরা যদি ভ্যারিয়েবল কস্ট পরিবর্তন হয় অ্যাকচুয়াল সেলসে কোনো রকম চেঞ্জ আসবে না। কিন্তু কি হচ্ছে? সেলিং প্রাইস এখানে 10% কমেছে। সেলিং প্রাইস 10% কমলে তো অ্যাকচুয়াল সেলসটা কমে যাবে। যদি ভলিউমটা ঠিক থাকে, ভলিউমটা যদি ঠিক থাকে বা ভলিউমটাও যদি কমে তারও চেঞ্জ হবে। ঠিক আছে? তো আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি যে সেলিং প্রাইস কমেছে। সেলস বলতে কি কমেছে এখানে? সেলিং প্রাইস। ভলিউমটা আমরা ছেড়েই দিলাম, ভলিউমও যদি ধরি আমরা তাও কমবে, তাও অ্যাকচুয়াল সেলস কমে যাবে, কিন্তু আবার একই পার্সেন্টেজেই কমবে যদি কমে। ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল সেলসটা কত দাঁড়াচ্ছে? আগে ছিল 80,000 আর আমাদের সেলিং প্রাইস 10% কমেছে, তো ডিক্রিজ হয়েছিল, তো 7 করছি তো 7, তাহলে ইনটু 90%। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে? অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস হচ্ছে 60,000। তাহলে মস সমান কত হচ্ছে? মস সমান হবে 72,000 মাইনাস 60,000, দ্যাট কামস টু রুপিস 12,000। এটা আমাদের কি দাঁড়াচ্ছে? মস। এবার তাহলে প্রফিট 12,000 ইন্টু 40%। তাহলে প্রফিট 12,000 ইন্টু 40%, প্রফিট ইকুয়াল টু 12,000 ইন্টু 40%, মানে মস ইন্টু পিভি রেশিও সমান কত হচ্ছে? 4,800 নাকি? 4,800। 7 এর দাগটা হয়ে গেল। 8 এর দাগটা আমরা শুরু করছি এবার। 8 এর দাগে দেখো, 8 এর দাগে কি বলেছে? একই কথা বলেছে, শুধু বলেছে এটা ইনক্রিজ, মানে সেলিং প্রাইস হ্যাজ বিন ইনক্রিজড বাই 10% accompanied by variable cost is also changed by 10% এবং সেম ডাইরেকশনেই চেঞ্জ হয়েছে। ভ্যারিয়েবল কস্টটাও 10% ইনক্রিজ হয়েছে। সেলিং প্রাইস আগে ছিল সেলিং প্রাইস 10% ডিক্রিজ, ভ্যারিয়েবল কস্ট 10% ডিক্রিজ। এখন বলছে সেলিং প্রাইস 10% ইনক্রিজ, ভ্যারিয়েবল কস্ট 10% ইনক্রিজ। তাহলে both has been changed in same direction and same percentage, therefore PV ratio will not be changed, PV ratio will remain same, hence we can get new PV ratio equal to 40%. তাহলে নিউ PV ratio সমান কত হচ্ছে? নিউ PV ratio equal to 40% হলো। আচ্ছা, তাহলে এবার ব্রেক ইভেন পয়েন্ট রুপিসে বার করছি। আবার ফিক্সড ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয়েছে, সেলিং প্রাইস চেঞ্জ হয়েছে, সেলস চেঞ্জ হলো, ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হলো, এরপরে কি আমাদের ফিক্সড কস্ট চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট সমান কি হবে? ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও চেঞ্জ হবে না তো? ফিক্সড কস্ট কত ছিল? 24,000 আর পিভি রেশিও 40%। here we can also get rupees কত? 60,000। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে গেলাম।
মসটা কিন্তু চেঞ্জ হবে, আগেরটার সঙ্গে মসের এখানে ডিফারেন্স চলে আসবে। ঠিক আছে, মসটা দেখো, তাহলে মস সমান কি, মস সমান অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো অ্যাকচুয়াল সেলস এখানে 10% ইনক্রিজ হয়েছে সেলসটা, তাহলে আমাদের সেলস কত ছিল 80,000 ইনটু 10% বাড়লে এটা কত হবে 110%, মাইনাস ব্রেক ইভেন সেলস তো 60,000 বসিয়ে দিলাম। এটা তাহলে কত হলো 80,000 ইনটু 110%, দ্যাট কামস টু কত 88,000, 88,000 মাইনাস 60,000 ইকুয়াল টু কত হলো 28,000। দিস ইজ মস। তাহলে মসের সঙ্গে পিভি রেশিও গুণ করবে, ইউ ক্যান গেট প্রফিট। এটা করছি না, বোঝা গেল, মিটে গেল এটা। এরপরে কি আছে, তাহলে 8টা গেল। 9 বলেছে 10% ডিক্রিজ ইন সেলস ভলিউম। তো সেলস ভলিউম চেঞ্জ হলে পিভি রেশিও চেঞ্জ হবে কি, সেলস ভলিউম চেঞ্জ হলে পিভি রেশিও চেঞ্জ হওয়ার কথা বলেছিলাম, বলিনি তো? তাহলে সেলস ভলিউম চেঞ্জ হলে পিভি রেশিও চেঞ্জ হবে না, তাহলে পিভি রেশিও একই থাকবে। অতএব তোমরা ওখানে লিখবে যে ফর চেঞ্জ ইন সেলস ভ্যালু, ফর চেঞ্জ ইন সেলস ভলিউম দেয়ার উইল বি নো চেঞ্জ ইন পিভি রেশিও, হেন্স পিভি রেশিও উইল বি 40%। বুঝা গেল? হ্যাঁ, তাহলে পিভি রেশিও 40% পেয়ে গেলাম। পিভি রেশিও যদি 40% হয়, তাহলে সেক্ষেত্রে এখানে বলেছে কি না সেলস ভলিউম চেঞ্জ হয়েছে। আচ্ছা ঠিক আছে, সেলস ভলিউম চেঞ্জ হোক, তাহলে সেক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট একই তো থাকবে। ব্রেক ইভেন পয়েন্ট চেঞ্জ হবে কি, ব্রেক ইভেন পয়েন্ট তো ফিক্সড কস্ট বাই পিভি রেশিও হবে, ফিক্সড কস্ট তো চেঞ্জ নেই। তাহলে এখানে 9 দাগের অঙ্কেও পিভি রেশিও চেঞ্জ নেই, ব্রেক ইভেন পয়েন্টেও কোনো চেঞ্জ পাচ্ছি না, একই হলো। কিন্তু এখানে মস চেঞ্জ হবে, মস সমান কি হবে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এখন এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কতটা করছি 9 বলেছে যে 10% ডিক্রিজ ইন সেলস ভলিউম। তো সেলস ভলিউম 10% চেঞ্জ হওয়া আর সেলিং প্রাইস 10% চেঞ্জ হলে সেলস এর পরিবর্তন কিন্তু একই আসবে, সেম আসবে না, বোঝা যাচ্ছে না কি বললাম? সেলিং প্রাইস, আমি বললাম সেলিং প্রাইস 10% বাড়লো বা কমলো, তাহলে আগের সেলস থেকে নতুন সেলস যেভাবে বার করব, যদি বলে সেলস ভলিউম 10% কমেছে বা বেড়েছে, একইভাবে বার করবো, সেম ওয়েতে, কোনো পরিবর্তন আসবে না। সেলস ভলিউম 10% বাড়লেও যেভাবে সেলসের চেঞ্জ আসবে, সেলস প্রাইস 10% বাড়লেও একই চেঞ্জ আসবে, কোনো পরিবর্তন হবে না। ব্যাপারটা যদি বুঝতে না পারো আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। আচ্ছা তাহলে আমরা 9 দাগে আছি তো, আচ্ছা ওখানটা আমি দেখে দেবো পরে, আগে অঙ্কটাকে সলিউশন করে দিই। 9টা বলছে 10% ডিক্রিজ ইন সেলস ভলিউম হওয়ার কারণে তাহলে অ্যাকচুয়াল সেলসটা চেঞ্জ হবে তো, হ্যাঁ, মস সমান কি অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো আমার এখানে অ্যাকচুয়াল সেলস তাহলে কি দাঁড়াবে 80,000 ছিল আগে, 80,000 ছিল, এখন সেলস ভলিউম চেঞ্জ হলো, সেলস ভলিউম 10% ডিক্রিজ হয়েছে। 10% যদি সেলিং প্রাইস কমতো আমি কি করতাম 90% গুণ করতাম, তো তাহলে সেলস ভলিউম যদি 10% কমে তাহলে আমি 90% গুণ করবো, তাহলে ইনটু কত হবে 90%, একই হবে। তাই এটা সমান কত হবে 72,000, এটা ইকুয়াল টু কত 72,000 মাইনাস 60,000 ব্রেক ইভেন সেলস ছিল, তাহলে এটা কত হবে 12,000 হবে আমাদের মস। বুঝা গেল? হ্যাঁ, তাহলে প্রফিট কত হবে, প্রফিট হচ্ছে 12,000 ইনটু পিভি রেশিও হচ্ছে 40%, তোমার 4,800। আচ্ছা আমি যেটা বলছিলাম যে দেখাবো সেটা একটু দেখিয়ে দিই, সেটা দেখো। ধরো বলছি যে আমার 10,000 ইউনিট আমি সেলস করছি আর পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে ₹10, তাহলে টোটাল সেলস সমান কত হবে 1 লাখ হলো। আমি বললাম যে আমার এইটা আমি 10% কমাবো, মানে সেলিং প্রাইস 10% কমছে, সেলিং প্রাইস যদি 10% কমে তাহলে 10,000 ইন্টু 10 ইন্টু 90% লিখবো না, লিখবো না, লিখবো তো। তাহলে আমার কি হচ্ছে 90%টা এখানে গুণ হচ্ছে, হয়েছে তো। এইটা ক্যালকুলেশন করলে কত আসবে 90,000ই তো আসবে। আবার যদি বলি আমি সেলস ভলিউমটা 10% কমছে, তাহলে এটার সঙ্গে গুণ হবে, তাহলে এখানে কি হবে 10,000 ইন্টু 90% ইন্টু 10। তো আমার এই দুটো, এই যে লাইনটা আর এই লাইনটা এর মধ্যে কোনো চেঞ্জ আছে? গুণের সময় আমি যদি লিখি x ইন্টু ওয়াই ইন্টু জেড, আবার ঘুরে যদি লিখি যে z ইন্টু ওয়াই ইন্টু এক্স, তাহলে এখানেও আমি পাবো এক্স ওয়াই জেড আর এখানেও পাবো কত এক্স ওয়াই জেড, কোনো চেঞ্জ হবে? তো এই কনসেপ্টটা এইটাই, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ভলিউম 10% চেঞ্জ হলেও যা ক্যালকুলেশন আসবে আর সেলিং প্রাইস 10% চেঞ্জ হলেও সেম ক্যালকুলেশনই আসবে, সেলসটা আমার ওইভাবেই ক্যালকুলেশন হবে, বোঝা গেল? তাহলে আমাদের 9 দাগ হয়ে গেল, বোঝা গেছে তো? হ্যাঁ, 10 দাগে বলেছে 10% ইনক্রিজ ইন সেলস ভলিউম, সেম হবে, ডিক্রিজটা করে দিলাম, ইনক্রিজটা বাড়িতে করবে। এবার 11 দাগে বলেছে 20% ইনক্রিজ ইন সেলস ভলিউম
আর 10% ডিক্রিজ ইন সেলিং প্রাইস হয়েছে। আচ্ছা ওইটা দিয়েছে, আবার বলছে 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট এন্ড 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। তাহলে ওটা কি 12 দাগ? 11 দাগে সবগুলো দিয়েছে একসাথে না, 11 দাগে সব দিয়েছে। 20% ইনক্রিজ ইন সেলস ভলিউম, 10% ডিক্রিজ ইন সেলস প্রাইস, 10% ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট, আবার বলেছে 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। তো দেখো সেলস ভলিউম চেঞ্জ হয়েছে, সেলস ভলিউম 20% ইনক্রিজ হয়েছে, আর ফিক্সড কস্ট 10% ইনক্রিজ হয়েছে। এখন এখানে এই যে সেলস ভলিউমের চেঞ্জ হচ্ছে এবং ফিক্সড কস্টের চেঞ্জ আসছে, এর কারণে কি পিভি রেশিও চেঞ্জ আসবে? আসবে? সেলস ভলিউম চেঞ্জের কারণে পিভি রেশিওতে চেঞ্জ আসে? ফিক্সড কস্ট চেঞ্জের কারণে পিভি রেশিওতে চেঞ্জ আসে? আসে না। তাহলে পিভি রেশিও এই দুটোর কারণে চেঞ্জ হচ্ছে না। নাও দা কোশ্চেন ইজ যে এই যে ডিক্রিজ ইন সেলিং প্রাইস বলেছে 10%, আবার ডিক্রিজ ইন ভ্যারিয়েবল কস্ট বলেছে 10%, তার মানে এখানেও সেলিং প্রাইস এবং ভ্যারিয়েবল কস্ট both are changed in same direction and in same proportion or in same percentage, তাহলে পিভি রেশিও will not be changed। দেখো এত বড় পরিবর্তন আমাদের জাস্ট কনসেপ্ট দিয়ে আমরা কাজ করে দিচ্ছি। এই ক্যালকুলেশন গুলো, এই যদি কনসেপ্ট যদি আমরা না কাজে লাগাই, অনেক বড় ক্যালকুলেশন করতে হবে, অনেক ভাবে খেটে তুমি তবে এই রেজাল্টটা পাবে। কিন্তু যে কনসেপ্ট তোমাদের দিকে আমি দিয়েছি তার উপর বেস করলে তোমরা অতি সহজেই এই ধরনের প্রবলেম গুলো সলিউশন করতে পারবে। সেই জন্য আমি কনসেপ্টের উপর গুরুত্ব দিতে চাইছি, ফর্মুলা বেসিস নয়। মার্জিনাল কস্টিং আদৌ ফর্মুলা বেসিস বলা যাবে না এরকম তো বলা যাচ্ছে না যে মার্জিনাল কস্টিং ফর্মুলা বেসিস আদৌ নয়। মার্জিনাল কস্টিং ফর্মুলা বেসিস, কিন্তু তার সঙ্গে কনসেপ্ট আমাদের অবশ্যই প্রয়োজন। কনসেপ্ট ছাড়া আমি কোনোভাবেই কাজ করতে পারবো না, লেন্দি হবে অঙ্ক। সেই ঘুরে ফিরে আবার সেই ফর্মুলায় আসতে হবে বিভিন্ন ভাবে। সবসময় যদি আমি ফর্মুলা ওরিয়েন্টেড হয়ে যাই তাহলে সেক্ষেত্রে প্রবলেম সলিউশন করতে অসুবিধা হবে। সেই জন্য বারবার বলছি কনসেপ্টের উপর জোর দাও, কনসেপ্টের উপর জোর দিয়ে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ফর্মুলাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলেই পারবে। আচ্ছা তাহলে এখানে আমাদের পিভি রেশিও চেঞ্জ হবে না। তাহলে তোমরা এখানে একটা কথা লিখবে যে ফর চেঞ্জ ইন সেলস ভলিউম এন্ড ফিক্সড কস্ট দেয়ার উইল বি নো চেঞ্জ ইন পিভি রেশিও, and at the same time as the selling price and variable cost has been changed in same direction and in same proportion, therefore PV ratio will ultimately not be changed, PV ratio will ultimate not be changed। তাহলে সেক্ষেত্রে PV ratio কত থাকবে? আমাদের আগে যেটা ছিল 40% সেটাই থাকবে। তাহলে আমি এখানে লিখে দেবো যে নিউ PV ratio equal to 40%। কিন্তু এটা লেখার আগে আমাকে ওই ভাষাটা লিখতে হবে, না হলে বলবে স্যার মানে যে পরীক্ষক তিনি ভাববেন যে তুমি না বুঝেই অঙ্কটা করেছো, 40% কোথা থেকে পেলে সে বুঝতে পারবে। বোঝা গেছে? ওটা তোমাকে লিখে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? নিউ পিভি রেশিও ইকুয়াল টু কত? 40%। তাহলে সেক্ষেত্রে এবার আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কিসে চাই? রুপিসে, মানে সেলস ভ্যালুতে বার করবো আমরা। তো এখানে দেখো ব্রেক ইভেন পয়েন্ট তো চেঞ্জ হবে, তার কারণ এখানে ফিক্সড কস্টে চেঞ্জ আছে। ফিক্সড কস্ট কি বলেছে? ইনক্রিজ ইন 10% ইনক্রিজ ইন ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট আমাদের কত ছিল? আচ্ছা এখানে লিখছি আমি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। তো এখানে ফিক্সড কস্ট ছিল 24,000 আগে, এখানে আমাদের ফিক্সড কস্ট 10% কি বলেছে? বেড়েছে, ইনক্রিজ হয়েছে। তো 10% বাড়লে এটা কত হবে? 110%, ওটা বেড়ে গেল। আর পিভি রেশিওতে চেঞ্জ হয়নি, তাহলে এটা 40% সমান কত হচ্ছে? 24,000 ইনটু 110% করলে কত হচ্ছে? 26,400 divided by 40%, that comes to কত? 66,000। তাহলে আমাদের এখানে ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে গেলাম। নাও মস ইকুয়াল টু অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো আমাদের এখানে অ্যাকচুয়াল সেলস চেঞ্জ হবে, তার কারণ কি না আমার এখানে সেলিং প্রাইস চেঞ্জ আছে, সেলস ভলিউম চেঞ্জ আছে, দুটো চেঞ্জ আছে। দুটো চেঞ্জের কারণেই টোটাল সেলস চেঞ্জ হবে। তো এখানে বলেছে 20% ইনক্রিজ ইন সেলস ভলিউম এবং 10% ডিক্রিজ ইন সেলিং প্রাইস। তাহলে 20% সেলস ভলিউম বাড়ছে, তাহলে সেক্ষেত্রে 80,000 অর্থাৎ 80,000 আমাদের প্রিভিয়াস সেলস ছিল। আমি ভলিউমটা বাড়াচ্ছি প্রথমে, ভলিউম কত পার্সেন্ট বেড়েছে? 20%। তাহলে 120% গুণ করলাম, সেলস ভলিউম বাড়ার কারণে কতটা সেলসের চেঞ্জ এলো পেয়ে গেলাম। এবার বলেছে 10% ডিক্রিজ ইন সেলিং প্রাইস, তাহলে এই সেলিং প্রাইস 10% কমার কারণে এবার সেলসে কি চেঞ্জটা আসবে? এটা ইনটু 90% হবে, বুঝে গেল? এটা ইনটু 90% সমান কত হলো বলো? আচ্ছা এইটা মাইনাস ব্রেক ইভেন সেলস তো আমাদের 66,000 ছিলই, তাহলে এটা কত হচ্ছে বলো? এইটা কত হচ্ছে ক্যালকুলেশন? 86,400 মাইনাস 66,000, এটা 20,400। হ্যাঁ, তাহলে এটা আমাদের বস বেরিয়ে গেল।
তাহলে প্রফিট তো উই ক্যান গেট ইজিলি নাও। প্রফিট কি হবে 20,400 ইন্টু পিভি রেশিও 40% গুণ করবো, প্রফিট পেয়ে যাবে, দ্যাটস অল।